সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন জুনায়েদ সাকি। 20 বছর পরে এই প্রথম একজন রাজনীতিবিদকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ আপনাকে, আমার তো রীতিমতো সৌভাগ্য। তার অন্যতম কারণ হচ্ছে রাজনীতিবিদরা এই অনুষ্ঠানের বিভিন্ন আলোচনা নিয়ে সমালোচনা, তারা মনে করেন যে আমরা শুধু রাজনীতিবিদদের বিরুদ্ধে সমালোচনা করি এই অনুষ্ঠানে। আপনি নিজে দেখেন এই অবস্থায় আপনার নিজের একটা অভিজ্ঞতা হোক একজন রাজনীতিবিদ হিসাবে, যে আমরা সমালোচনা নয়, আমরা সমালোচনা করি ভালোর জন্য। আমরা এক্সকে সরিয়ে ওয়াইকে বসাইতে চাই না, এটা আমাদের উদ্দেশ্য নয়। সেই জন্যই আপনাকে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আসলাম। শিরোনাম আমি দেখছি না, শিরোনাম আমাদের সহকর্মীরা দেখাবেন। আমি শুধু বলবো, আমরা যে লক্ষ্য নিয়ে এর থেকে 1-11 পরবর্তী 15 বছর রাজনীতি যেখানে আটকে ছিল, সেখান থেকে 2024-এ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের আমরা সবাই একটা জনগণ সেটা সেই দিকেই উৎসাহিত হয়েছিল। 1 বছর পর আমরা কিন্তু হিসাব নিকাশ অনেকেই মেলাচ্ছেন যে আমরা কি পেলাম। আপনার ভাষায় আপনি যে স্লোগানটা তুলেছিলেন নতুন বন্দোবস্ত, সেটা কতটুকু হলো, এটাই আমাদের জানার বিষয়। ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আবারও আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার এই অনুষ্ঠানে সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ কখনোই আসে নাই, আমাকে ডেকেছেন। আসলে এই যে মানে 2007-08 সালে যে 1-11 সরকার এসেছিল, তখনও এই প্রশ্নটা আমরা তুলেছিলাম, আসলে তার আগেই তুলেছিলাম। বিশেষভাবে সংকটের সময় যখন 5-6 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে একটা সংকট দেখা দিল, যে আসলে আমাদের ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবে যেভাবে আছে সেটা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানই দাঁড়ায়নি। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যখন আসলো, সেটাও একভাবে ধীরে ধীরে কীভাবে গিলে খাওয়া যায় সেইটার একটা প্রবণতা আমরা দেখেছি নানাভাবে, এর আগেও তার পরেও। যার ফলে আমাদের বক্তব্যটা তখন আমরা দিয়েছিলাম, আমাদের হয়তো বক্তব্য তখন অতটা গুরুত্বের সাথে সামনে আসেনি, কিন্তু আমরা রেকর্ডেড আমাদের লিফলেট, আমাদের বক্তব্য সব জায়গায় আমরা এটা বলেছি যে আমাদের মূল সংকটের জায়গায় এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো। ফলে এটার বদল না ঘটলে কেবল তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা সমাধান করবে না। এবং সেই জায়গাটা পরবর্তীকালে একটা নির্বাচন হলো, মনে হলো যে হ্যাঁ, এখানে বোধহয় কোনো একটা সামনে পরিবর্তন আসতে পারে, কিন্তু দেখা গেল আসলে উল্টো। এবং 11 সালের মধ্যে এসে সেটা প্রমাণিত হলো যে ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যেটা এমনকি আওয়ামী লীগের নিজেরই দাবি ছিল, সেটাও তারা বাতিল করে দিয়ে পুরোপুরি যে কর্তৃত্বের জায়গাটা এবং একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী জায়গাটা, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একেবারে উঠে পড়ে লাগলো। এবং তার ধারাবাহিকতায় আমরা দেখেছি এই সময়টা কিভাবে গিয়েছে। একটা ত্রাসের রাজত্ব, গুম খুন, বিনা বিচারে হত্যা, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা। রাজনৈতিক বিরোধিতা মানেই হচ্ছে তাকে নানানভাবে আগে ট্যাগ দাও, খারাপ তাকে ব্যাড নেম দাও, তারপর তাকে মারো। এই জায়গাটা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে, তার জন্য অনেকগুলো কাজ করা হয়েছে। একটা হচ্ছে যেমন ধরেন ক্ষমতা কাঠামোর আরও যত বেশি কেন্দ্রীভবন করা যায় সেটা সাংবিধানিকভাবে, সংবিধান বদলে প্রতিষ্ঠানগুলোকে সমস্ত অকেজো করে দিয়ে একজন ব্যক্তির হাতে একেবারে সব ক্ষমতা নিয়ে আসা। তারপরে হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে লুটপাটের ভাগবাটোরা, দুর্নীতির ভাগবাটোরা দিয়ে তাকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার অংশীদার করে ফেলা, যাতে তারা এটা টিকিয়ে রাখতে সাহায্য করে। এবং জনগণের মধ্যে বিভাজনের জায়গা সৃষ্টি করে দেওয়া, যাতে করে তারাই নিজেরা একটা মতাদর্শিকভাবে সমস্ত ইতিহাসের জায়গা থেকে একটা দ্বন্দ্বে লিপ্ত থাকে, পরিচয় প্রধান হয়ে ওঠে। এই ধরনের কৌশলগুলো এবং ন্যারেটিভগুলো ব্যবহার করেই এইখানে এই ধরনের শাসনটা টিকিয়ে রাখতে তারা চেয়েছে। সাথে ওই ত্রাসের রাজত্ব তো আছে। এখন এই পুরো জিনিসটার বিরুদ্ধে মানুষ বারুদের মতো, যাকে বলে যে একটা বারুদ হিসেবে একটা জমা হচ্ছিল আর কি। এবং বারুদের স্তূপ হিসেবে আমরা দেখতে পাবো যে মানুষ শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে।
আমরা অপেক্ষা করছিলাম যে কবে সেই স্ফুলিঙ্গটা আসবে এবং যেখানে এটা দাবানলে পরিণত হবে। এবং এটা কিন্তু কেবল কথার কথা ছিল না, আপনি যদি অন্তত পক্ষে আরও আগে থেকে আমরা বলেছি, কিন্তু 18 সালের নির্বাচনের পর থেকে গণ অভ্যুত্থান যে হতে যাচ্ছে সেইটা আমরা বারবার বলার চেষ্টা করেছি, এবং বিশেষভাবে মানে 22 সাল থেকে গণ অভ্যুত্থানই একটা সরাসরি রাজনৈতিক লক্ষ্য হিসেবে সামনে ছিল, এবং তখন এটাকে নানাভাবে হাসি ঠাট্টা করা হয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই জায়গা থেকে গণ অভ্যুত্থানটা নানান সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকে এতটাই মানে আমরা অনুভব করছিলাম যে এটা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। নানা কারণে হয়তো এটা সময় পিছিয়েছে। এবং এটা কি রাজনীতিবিদদের ব্যর্থতা? ঠিক ব্যর্থতা আমি বলবো না, রাজনীতিবিদরাই তো গ্রাউন্ডটা তৈরি করেছেন, রাজনৈতিক সংগ্রামের ভেতর থেকেই তৈরি হয়েছে, তার ভুলভ্রান্তি সত্ত্বেও। এবং সেই জিনিসটা একটা ইতিহাসের জায়গায় একটা বরং কমতি ছিল, সেটা হচ্ছে যেভাবে আমাদের ইতিহাসের ছাত্র আন্দোলনের একটা গুরুত্ব সবসময় ছিল, এবং ছাত্ররা এই অগ্রভাগে এই রাজনৈতিক সংগ্রামের জায়গাগুলোতে অত্যাচারের, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে। আপনি 69 সালের কথা চিন্তা করেন, 90-এর কথা চিন্তা করেন, আপনি তো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে, ইতিহাসের মধ্যে দিয়ে গিয়েছেন, ফলে আমরা 90-এ এসে প্রত্যক্ষভাবে দেখেছি সেটা। তো ওই জায়গাটার একটা কমতি এই রাজনৈতিক সংগ্রামের মধ্যে ছিল। ছাত্র আন্দোলন নানাভাবে দুর্বল হয়ে গেছে, নানা দিক থেকে বিভক্তিগুলো কাজ করেছে। তো যে জায়গাটাতে মাঝে মাঝেই 18 সালে কোটা সংস্কার আন্দোলন, তারপর নিরাপদ সড়ক আন্দোলন, আমাদের ছাত্ররা তৈরি হচ্ছিল, এবং সেই জায়গাটায় জুলাইয়ে এসে এই আবারও কোটা সংস্কার আন্দোলন এবং তার উপরে অত্যাচার ওই স্ফুলিঙ্গ তৈরি করে দিয়েছে। আবু সাঈদ নিজের বুকে গুলি নিয়ে সারা দেশের মানুষকে জাগিয়ে তুলেছেন, ওই দাবানলটা তৈরি করেছেন। শত শত হাজার তরুণরা, ছাত্র, শ্রমিক এবং শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, আপনি মানে সব অংশের মানুষের যে আত্মোৎসর্গ এবং হাজার হাজার মানুষ আহত হওয়া, তাদের দেহে পঙ্গুত্ব নিয়ে চলা, এই পুরো একটা মানে পুরো জনগোষ্ঠীর একটা নতুন উত্থান ঘটেছে। এবং বলতে পারেন রক্তস্নাত হয়ে মানুষের মধ্যে একটা নতুন জায়গা তৈরি হওয়ার কথা। কারণ যে কোনো অভ্যুত্থান কিংবা একটা বিপ্লবী পরিবর্তন নতুন ব্যবস্থার জন্ম দেয়, এবং সেই নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষেরও দরকার হয়। অভ্যুত্থানই ওই রক্তস্নাত সেই জায়গাটা তৈরি করেছে। আমরা শুরু থেকে কতগুলো গলদ দেখেছি, যে গলদ আমাদেরকে মাঝে মাঝে এখন আশঙ্কা তৈরি করছে 1 বছরের মাথাতে এসেই, আমরা কি আসলেই নতুন ব্যবস্থা এবং নতুন মানুষের সেই জায়গাটাতে যেতে পারবো কিনা। একটা বড় জায়গা ঘটেছে, অন্তর্বর্তী সরকার তারা যেভাবে একটা জনসমর্থনের উপর দাঁড়িয়ে আছেন, এবং রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন, ছাত্র, শ্রমিক, জনতার মানে সমর্থন, শ্রেণী পেশার সমর্থন, সবগুলোর উপর দাঁড়িয়েছিল। ফলে তাদের শক্তি মানে কোনো অংশে কম ছিল না এমনকি কোনো নির্বাচিত সরকারের চাইতে। তারা যে জায়গাতে যেতে পারতেন, দুঃখিত, শুরু থেকেই অনেকগুলো জায়গাতে মনে হয়েছে যে আমাদের, এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক শ্লথগতি, অনেকগুলো জায়গাতে তারা পুরনো যে ব্যবস্থাগুলো, আমলাতান্ত্রিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, পুলিশের যে সংগঠন, অন্যান্য সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেইগুলোর যে চাপ বলতে পারেন কিংবা জোয়াল বলতে পারেন, সেখানে আটকে যাচ্ছে। সরি, আমার একটু হাসিতে হয়েছে। তো ওই জায়গাটা আমরা বলেছিলাম। সেদিন কি জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছিল কোন লেভেল থেকে? 5 তারিখে, মানে যেটা 5 তারিখে, হ্যাঁ, মানে আজকে তো শুরু হলো 5 তারিখ, ধরুন 5 তারিখে সেনাভবনে করণীয় নিয়ে একটা যে আলোচনা, সেখানে আমি উপস্থিত ছিলাম। আমাদের দিক থেকে আমরা মতামত দিয়েছি যে যেহেতু এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন কিন্তু সকলে আসতে পারেননি, 1, 2 হচ্ছে যে এই আন্দোলনের ছাত্রদের একটা অগ্রণী ভূমিকা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি আছে, কাঠামো আছে। কাজেই আমাদের উচিত হবে সবার সাথে যুক্ত হয়ে, মানে বিশেষত তাদের ছাত্রদেরকে এখানে যুক্ত করে একটা সিদ্ধান্তে পৌঁছানো। যে এই মুহূর্তে আমরা করণীয় নিয়ে কোনো সিদ্ধান্ত না নিই। তবে এই কথাটা পরিষ্কারভাবে বলা যায় যে যেহেতু আন্দোলনের মধ্যে দাবি উঠেছিল যে শেখ হাসিনার পতন হলে এখানে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠিত হবে, ফলে এইটা মানে ঘোষণা করা যেতে পারে যে একটা দাবি অনুযায়ী একটা গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সকলের সাথে আলোচনা করে। এটা 1 নম্বর। 2 নম্বর জায়গা ছিল যে
যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিচারের একটা মানে নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া, কারণ জনগণ তো ওই প্রশ্নে একটা দারুণ রকম বিক্ষুব্ধ ছিল। এবং নতুন পরিস্থিতিতে মানুষের জানমালের নিরাপত্তা, সেটা যেহেতু অন্য কোনো প্রতিষ্ঠান সরকার নেই, অন্য কোনো প্রতিষ্ঠান নেই, তখন সেনাবাহিনী ছিল, তখন সেনাবাহিনী সেটার যাতে দায়িত্ব নেয় অন্ততপক্ষে মানুষের জানমালের নিরাপত্তা। এই তিনটি প্রশ্নই কিন্তু আমরা একটা তাৎক্ষণিকভাবে বলেছিলাম। বঙ্গভবনের বিষয়ে কিন্তু এই একই জায়গাতেই দাঁড়িয়েছি। সাথে যুক্ত হয়েছিল বেগম খালেদা জিয়ার মুক্তি সহ 1 জুলাই থেকে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং যারা যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে মুক্ত করা। এর পরে কিন্তু আলোচনার জায়গাটা এসছে। এখন জাতীয় সরকার করা হবে না কি হবে, ছাত্রদের এঙ্গেজ করার কথা বলা হয়েছে, কিন্তু সবাই মিলেই তো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু পরের দিন থেকে আলোচনাটা কিন্তু আর সবাই মিলে হয়নি। না হওয়ার ফলে অনেকগুলো গলদ থেকে গেছে, এবং সেই গলদটার জায়গাতেও শুধুমাত্র সরকার গঠন না, কি করণীয় একটা নতুন ব্যবস্থায় যেতে হলে সেই পদক্ষেপগুলো নিয়েও সকলের যে মতামতের জায়গাটা থাকা, সেইটা আসলে ওইভাবে সবাই মিলে আলোচনা হয়নি। এখন কোনো একটা দলকে কিংবা গুরুত্বপূর্ণ মনে করলেন আপনি ABC কে, তাদের মধ্যে আলোচনাটা রাখলেন, তাতে কিন্তু সমাজের সকল অংশের আকাঙ্ক্ষাটা প্রকাশিত পুরোপুরি হয় না। 1, 2 হচ্ছে যথেষ্ট মাত্রায় সেখানেও আলোচনা হয়েছে কিনা সেটাও মানে আমরা খুব বেশি মানে ভালো মতো জানি না, আসলে আলোচনা হয়নি এটাই বলতে পারি। অন্তর্বর্তী সরকার কেমন হবে সেটাও আলোচনা হয়নি, ভালোভাবে এক্সস্টেড আলোচনাটা হয়নি। না হওয়ার ফলে একটা জায়গা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিনিধিরা সেই সরকারে যোগ দিয়েছেন, এবং সেটাও আসলে শেষ বিচারে কতটা ভালো মন্দ কী হয়েছে সেই আলোচনাটা আমরা পরে যেতে পারবো। আমরা যখন প্রথম সরকারের পক্ষে সুযোগ ছিল যে ঠিক আছে, যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে, সরকার এখন সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার করণীয়গুলো ঠিক করবে। প্রথম বৈঠকটা 13 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে, কিন্তু সেটা ছিল একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা। রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে করণীয়র জন্য যে এক্সস্টিভ আলোচনা দরকার ছিল স্টেক হোল্ডারদের সাথে, সেই আলোচনাটাকে মানে ঠিকমতো হতে পারেনি, এবং পরবর্তীকালে আজ পর্যন্ত যদি বলি কোনোটাতেই ঠিকমতো হতে পারেনি, দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পুরো পলিটিক্যাল কোর্স নিয়ে, যার ফলে নানা সময়ই মত পার্থক্য হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, আবার সেটাকে মেটানোর চেষ্টা চলছে একটু অ্যাডহক ভিত্তিতে। ওই সময় আলোচনায় কি সরকারের মেয়াদ কতদিন হবে এটা কি কোনো আলোচনা হয়েছিল? এটা আলোচনা হয়নি। এটা মানে আমি আবারও বললাম যে সবগুলো বিষয় আমরা কিন্তু আলোচনা করে যদি আমরা একটা জায়গায় যেতাম, তাহলে যেটা ঘটতো বাংলাদেশের রাজনীতিতে অনেক সংকট কম হতো, বরং আমরা যেসব বিষয়গুলো আমাদের অনেক বেশি গুরুত্ব পাওয়া দরকার সেইগুলোতে গুরুত্ব দিতাম। আমরা প্রথম দিক থেকে অন্তত ভাগ করেছিলাম যে দুটো জায়গা আছে, একটা আশু কর্তব্য, একটা হচ্ছে একটু দীর্ঘমেয়াদী কর্তব্য। আশুর কর্তব্য হচ্ছে শহীদের তালিকা তৈরি করেন, শহীদের পরিবারদের দায়িত্ব নেন, তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেন, আহতদের চিকিৎসা একেবারে কোনোভাবে যাতে বিনা ক্ষোভে বিনা ইয়েতে অবহেলায় এটা চলে, এবং আহতদের মধ্যে যারা বিশেষভাবে একেবারে মানে নানাভাবে শারীরিকভাবে বেশ অক্ষমতা তাদের তৈরি হচ্ছে, তাদের জীবনের দায়িত্ব নিতে হবে। এই কাজগুলো একদম আশু জায়গা ছিল। আমরা আরেকটা কথা বলেছিলাম যে আরও দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলাম, সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে ভঙ্গুর দশাটাকে একেবারে তার পূর্ববর্তী সরকার রেখে গেল, সেইটাকে যথাসম্ভব ঠিক করা এবং মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আর দীর্ঘমেয়াদী কাজ ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, এবং এই তিনটা কাজ মানে আমাদের করতেই হবে, এবং সরকারের মূলত এই দুই ভাগে দায়িত্ব ছিল। এখন এই কাজের ধরেন করতে গিয়ে প্রত্যেকটা কাজের সাফল্য নির্ভর করে সরকার কতটা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ মানে তার সিদ্ধান্তকে এনফোর্স করতে পারছে। সরকারের এই এনফোর্সমেন্টের ক্ষেত্রে বাধা তো অনেক, কেননা পুরো ব্যবস্থাটা তো ফ্যাসিবাদী ব্যবস্থা রেখে গেছে। তো এখন সেইখানে পরিবর্তন করতে হলে সরকারকে যে রাজনৈতিক জোর নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেই জোরটা দেবে কে? তাকে দেবে তো রাজনৈতিক শক্তিগুলো এবং জনগণ। সেই রাজনৈতিক শক্তি জনগণ সাথে যদি সরকারের আসলে নিয়মিত কোনো মানে কাঠামো না থাকে আলোচনার, তাহলে তো ওই জায়গাটা আমরা কিন্তু প্রথম প্রস্তাব করেছিলাম অগাস্ট মাসে যে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন। দূরত্বটা তৈরি করা হলো কেন করা হলো তার জবাব তো সরকার দেবে, কিন্তু আমরা বলতে চাইছি যে আমরা প্রস্তাব কিন্তু করেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, তাহলে নিয়মিত যোগাযোগ থাকবে এবং আপনাদের যে কোনো বিষয়ে কাজে কোনো যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা এনফোর্স করতে আপনাদের সুবিধা হবে, কারণ রাজনৈতিক দলগুলো আপনাদের সমর্থনে আছে, জনগণ আপনাদের সমর্থনে আছে। সেটা না করার ফলে অনেক ক্ষেত্রেই বিরাট বাধাগুলো, যেগুলো ব্যবস্থার মধ্য থেকেই বাধাগুলো আসে, কারণ পুরনো ব্যবস্থা তো পুরনো জায়গা থেকেই চলে এবং সেটা এখনো চলমান। তাহলে আমরা নতুন জায়গায় নতুন ব্যবস্থা আনতে পারছি না,
সবটাই একদিনে চলে আসবে আমরা এরকম কোনো মানে কল্পনার মধ্যে ছিলাম না, কিন্তু বাস্তবতার মধ্যে ছিলাম বলেই বলছি যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে আপনার শক্তি লাগবে, রাজনৈতিক শক্তি, নৈতিক শক্তি। সেই জায়গাটা কিন্তু আসবে সকলে মিলে, এবং সেখানেই পার্থক্যগুলো হয়ে গেছে। যেহেতু গ্যাপটা আছে, বিভিন্ন প্রশ্নে পার্থক্য আছে, সে নিরসনে কোনো জায়গা হয়নি, যার ফলে সরকারও ক্রমাগত দুর্বল হয়েছে। যেটা আমরা দেখলাম মানে কি ঐক্যমত্য কমিশনও তো দেখলাম। হ্যাঁ, ঐকমত্য কমিশন কিন্তু একটা ডিফারেন্ট জায়গা। আমি ওই জায়গাটায় আসছি যে সরকারের বিচারের ক্ষেত্রে যেটা হয়েছে, যে ধরুন বিচার উদ্যোগ নিয়েছে তারা, কিন্তু যেভাবে ধরেন প্রত্যেকটা মানে আমাদের যদি শহীদের তালিকা ঠিক মতো হতো, হত্যাকাণ্ডগুলোর বিচার শুরু করা, তদন্ত করা, যে পরিমাণ ট্রাইব্যুনাল, লোকবল ইত্যাদি, সেই জায়গাটা আরও অনেক বেশি মনোযোগের মানে দাবি রাখতো, অনেক বেশি গুরুত্বের জায়গা রাখতো, এবং এখনও সেটা মানে সরকারকে দ্রুতই করা উচিত, যতটা সম্ভব করা উচিত। কারণ বিচারের ব্যাপারে কিন্তু মানুষের একটা ভীষণ রকম আবেগের জায়গা আছে, যে আমার সন্তানের মানে বিচার প্রক্রিয়া কি এগোচ্ছে, সেটা ছাড়া সবই তো হচ্ছে, এরকম মানুষের কাছে কিন্তু মনে হয়। যার ফলে অনেকের মনে হয় যে নির্বাচন আর বিচার বোধহয় মানে বিচার না হলে নির্বাচন হওয়ার মানে আমরা চাই না, কিন্তু বিচার আর নির্বাচন তো মুখোমুখি হওয়ার কথা ছিল না। ঠিক তেমনি সংস্কারের ব্যাপারে অবশ্যই এই ক্ষেত্রে আমরা বলবো যে সরকারের এইটাতেই সবচেয়ে বেশি মানে সাধুবাদ পাওয়ার যোগ্য। তারা এই কথা শুনেছেন, আমাদের প্রস্তাব ছিল যে টাস্ক ফোর্স করেন অথবা কমিশন করেন, তারা সেই জায়গাতে কমিশনগুলো গঠন করেছেন, তারা প্রস্তাব দিয়েছে, এবং তারপর ঐকমত্য কমিশন হয়েছে, সেগুলো নিয়ে সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা হয়েছে, এবং তারপরে একসাথে বসে আবার, যেটা একটু মানে আমাদের দেশে আগে ঘটেনি, একসাথে বসে সবাই রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, শেষ করলো 31 তারিখে, এবং টেলিভাইজড হয়েছে। এবং আমরা অনেকগুলো প্রশ্নে কিন্তু ঐকমত্যে পৌঁছেছি, অনেকগুলো প্রশ্ন একটু আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে, আবার অনেকগুলো প্রশ্ন আলোচনার মধ্যে আসতে পারেনি, কারণ ওগুলো নিয়ে ব্যাপক দ্বিমত আছে। এখন এই জায়গাতে আপনি দেখেন যে ঠিক আছে, সংস্কার হলেন, সংস্কারটা বাস্তবায়ন হবে কিভাবে? প্রথমত যেগুলো ঐকমত্য হয়েছে সেটা একটা জাতীয় সনদ হবে, এবং সেটা আগামীতে যারাই সংখ্যাগরিষ্ঠতা পাক তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। কিন্তু যেগুলোতে ভিন্নমত আছে কিংবা নোট অফ ডিসেন্ট আছে, সেটার মীমাংসাটা কিভাবে হবে? মীমাংসা করবে জনগণ। জনগণ যাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিবে তাদের অবস্থানটাই তো গৃহীত হবে। এই যে জনগণের অংশগ্রহণ সংস্কারের মধ্যে, কিংবা ধরুন কারো ভিন্ন একেবারে নতুন প্রস্তাবও থাকে, সেটাও তারা জনগণের কাছেই নিয়ে যাবেন। এর মীমাংসা তো হয় আপনি এইভাবে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণকে নিয়ে করবেন, আর না হয় জনগণকে নিয়ে আপনি আরেকটা অভ্যুত্থান করে কেউ একটা একক কর্তৃত্ব নেতৃত্ব পেয়ে গেল, তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারে। ফলে আরেকটা অভ্যুত্থান, আরেকটা বিপ্লবের দিকে কেউ অগ্রসর হবেন, যার যার পলিটিক্যাল দায়িত্ব। কিন্তু যদি আপনি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া দেখেন, তাহলে সেখানে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই এই সম্মতিটা রিপাবলিকে যেভাবে তৈরি হয় সেটাই করতে হবে। ফলে সংস্কার এবং নির্বাচন কিন্তু একদমই পরস্পর সম্পর্কিত ব্যাপার, মানে এটাকে সম্পন্ন করতে গেলে নির্বাচনটা লাগে। এই পটভূমিতে যা বললেন, এই পটভূমিতে একটা নির্বাচন আগামীতে কিভাবে সম্ভব? খুবই সম্ভব। মানে সরকারের দিক থেকে সরকার যেটা করতে পারতো, যে এই ডেডলাইনগুলো যদি আমরা আগেই ঐকমত্যে পৌঁছাতাম, যে এতটা সময়ের মধ্যে আমরা এটা শেষ করবো, এটার মধ্যে ওইটা শেষ করবো, তাহলে কিন্তু নির্বাচনের সময়সীমা আরও আগেই তৈরি হতে পারতো। আরও আগে একেবারে যে তৈরি হয় না তা না, সরকার কিন্তু জুনের মধ্যে নির্বাচন হবে এটা পরিষ্কার করেছেন আগে থেকে। তারপরে আলাপ আলোচনার মধ্যে থেকে প্রথমে এপ্রিল, পরে ফেব্রুয়ারি তো এসছে, কিন্তু একটা অনিশ্চয়তা সবসময়ই জারি আছে, যেন সংস্কার এবং নির্বাচন একটু পরস্পর মুখোমুখি হয়ে যাচ্ছে, বিচার নির্বাচন মুখোমুখি হয়ে যাচ্ছে। কিন্তু এইটার ক্ষেত্রে দায় কার, সেইটা এখন বড় প্রশ্ন। দেখুন, সরকারই তো আছে, সরকারই তো বিচার মানে ব্যবস্থাটা করবে, বিচার বিভাগ বিচার করবে, কিন্তু তার যে আয়োজন, সেখানে সরকারের যে ভূমিকা সেটা করতে হবে। তারপরে ধরুন সংস্কারের কাজে সরকার, আমি নিশ্চয়ই কথা বলতে হবে যে সংস্কারের কাজে সরকারের যে উদ্যোগগুলো সেগুলো বেশ সাফল্যের সাথে এগিয়েছে, এবং আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে, অন্ততপক্ষে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে অনেকগুলো জায়গায় আমরা ঐকমত্যে এসেছি। অনেকগুলো জায়গায় ঐকমত্য তৈরি হয়নি, সেগুলো আমরা হয়তো মনে করি অপরিহার্য, আরেক দল মনে করে না, সেইটার মীমাংসা জনগণ করবে। এখন সরকারের কর্তব্য হবে রাজনৈতিক কোনো অনিশ্চয়তা থেকে দেশকে মুক্ত করা, একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, এবং এই সংস্কার বাস্তবায়নে ঐকমত্য কিভাবে হয় সেটা তৈরি করা। এখন এইখানেও ধরেন দ্বিমত কিছু আছে, কিন্তু ব্যাপারটাকে আমরা যদি জাতীয় স্বার্থের জায়গা থেকে দেখি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অনাস্থা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, একে অপরের সমালোচনা থাকতে পারে, কিন্তু আমরা সবসময় এই কথার উপর জোর দেওয়ার চেষ্টা করেছি যে একটা ন্যূনতম ঐকমত্য দরকার। আমরা যদি বেশি বিরোধে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু পতিত ফ্যাসিস্ট শক্তি কিংবা তার মানে মুরব্বীরা এখানে অনেক ধরনের মানে পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে আমাদের অভ্যুত্থান ঝুঁকির মধ্যে পড়তে পারে। কাজেই
আমাদেরকে বিরোধ থাকবে, কিন্তু সেইটা যাতে ঐক্যের অধীনস্থ থাকে, কারণ এই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার জন্য ঐক্য কিন্তু অপরিহার্য। আপনারা 1/11 মানে গন্ধ পাচ্ছেন কেন 1 বছর পরে? এখন এইসব প্রশ্নগুলো আসছেও যে ফাঁকগুলো দিয়ে, যেখানে আমাদের বিরোধ অনেক বেড়ে যাচ্ছে। বিরোধ তখন আর মীমাংসার পথ কেউ খুঁজে না দেখলে মনে করবে যে তাহলে তো একটা অনিশ্চয়তা, এবং সেই অনিশ্চয়তার পরিণতি এইরকমই হবে। কিন্তু আসলে আমাদের মনোযোগটা কোথায় দেওয়া দরকার? এগুলো নিয়ে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চাইতে, হ্যাঁ আমরা একটা কথা বললাম, চমক হলো, সারা দেশে আলোচনা হলো, কিন্তু তার চাইতে বরং গুরুত্ব দেওয়া দরকার যে আমরা যে পথে গেলে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটবে, সেই পথগুলোতে জোর দিচ্ছি কিনা। হ্যাঁ, এখন সেই পথটা হচ্ছে ঐক্যের জায়গাটা নিশ্চিত করা, সবার অংশগ্রহণ নিশ্চিত করা। আপনি জুলাই ঘোষণাপত্র, এটা যদি আন্দোলনের মধ্যে আসতো তাহলে একরকম হয়ে যেত। এটা যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা ঘোষণাপত্র ঠিক করছি, অভ্যুত্থান সকল অংশীদারকে নিয়ে জুলাই ঘোষণাপত্র করতে হবে, সকল অংশীদারকে নিয়ে যেমন জুলাই সনদ আমরা করছি। তাহলে এই যে অংশীদারদের নিয়ে ঘোষণাপত্র তৈরি করা, সেখানে যদি আপনি কাউকে রাখেন কাউকে না রাখেন, তাহলে তো একটা অসন্তোষ তৈরি হবেই। এখন এই কাজগুলো কেন সরকার করছে এটা আমরা মানে আসলে অনেক সময় বুঝতে পারি না, যে কাজটা পদ্ধতিগতভাবে সকলকে অংশগ্রহণ নিয়ে করার কথা, সরকারের সময় নাই, ব্যস্ততা, কেন আপনার তো একটা সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকবে যারা এই কাজটাই করবেন। কারণ এই পলিটিক্যাল ট্রানজিশন যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ না মনে হয়, তাহলে তো গুরুত্বপূর্ণ কোনটা বাংলাদেশে? একটা ট্রানজিশনে নেওয়াটাই, ফ্যাসিলিটেট করা, সেটাকে ভালো মতো সম্পন্ন করা, এটা আপনাদের প্রধান দায়িত্ব। এবং অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য হবে সেটাই, যে তারা একটা রাজনৈতিক উত্তরণ, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছেন। এবং সেই জায়গাটাতে, দায়িত্বের জায়গাগুলোতে সরকারের তো অনেক বড়, মানে অনেক প্রতিষ্ঠান, অনেক লোকবল। সেই জায়গা থেকে যেমন আমরা অসন্তুষ্ট এবং মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ যে শহীদের তালিকা কোথায়, মর্যাদা কোথায়, দায়িত্ব নেওয়া কোথায়, আহতদের দায়িত্ব নেওয়া কোথায়, তেমনি আবার এই যে এইসব প্রশ্নে সকলকে অংশগ্রহণ নিশ্চিত করে একটা জায়গায় যাওয়া। তারপরেও রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। হ্যাঁ, যেমন একটা অনিশ্চয়তা থাকলেও একটু আগেই আমরা জানলাম যে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে মানে অলমোস্ট অনেকেই, সবাই সেখানে যাচ্ছেন। তো এই জায়গাটা কিন্তু আমাদের মনে হয়েছে যে দলগুলো আলাপ আলোচনা ঠিকমতো করলেই দেখা যাচ্ছে যে সমাধান বেরিয়ে আসছে। ফলে আমাদের পথ আলাপ আলোচনা, এবং যাতে কোনোভাবেই তৈরি না হয়, মানে একটা দূরত্ব তৈরি না হয় এবং কেউ বিচ্ছিন্ন না হয়। অনুষ্ঠানের শেষ দিকে, একদম শেষ পর্যায়ে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগের অবস্থানটা কী হবে? প্রথমত এটা আদালত বলবে তাদের স্ট্যাটাস কি দাঁড়াচ্ছে। মানে কারণ দল হিসেবে আমাদের দিক থেকে যেটা দাবি ছিল যে এইটা তো যারা হত্যায় যুক্ত তাদের তো বিচারের আওতায় আনতে হবে, কারণ ন্যায় বিচারই হবে আমাদের রাষ্ট্রের যে নতুন যাত্রা, সেটার একটা ভিত্তি। এবং রাষ্ট্র কিন্তু ন্যায় বিচারের উপরেই দাঁড়িয়ে থাকে। রাষ্ট্র যদি ন্যায় বিচার দিতে না পারে, সেই রাষ্ট্র টেকে না আসলে, সেই রাষ্ট্র নানাভাবে এরকম সংকটের মধ্যে পড়ে। ফলে যারা হত্যা করেছে তাদের তো ন্যায় বিচারের আওতায় আনতেই হবে। আওয়ামী লীগ এজ এ দল, তার যে ভূমিকা, এই যে 4 তারিখটা গেল, আমাদের দলেরই একজন অত্যন্ত নিবেদিত কর্মী, তারা মিরপুর যেভাবে দখল হলো সেটা প্রতিরোধ তৈরি করেছিল। এবং তারা মানে শর্ট গানের গুলি, পুলিশের হাতেই তো শর্ট গান থাকে, শর্ট গানের গুলি আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর কাছে আসলো কীভাবে? তারা যে গুলি করে হত্যা করলো, জুলফিকার শাকিল নিহত হলো, মানে আবু সাইদ, মুগ্ধ, রিয়াগুব, অসংখ্য শহীদের ধারায়, এই আপনার এটার বিচার তো হতে হবে। এখন এখানে দল হিসেবে আওয়ামী লীগের যে যুক্ততা এবং ভূমিকা, সেইটাও কিন্তু বিচারের আওতায় আসা দরকার। কারণ এই বিষয়টা আমরা দেখেছি যে পুরো দলের একটা মানে নেতৃত্ব, তার যে পুরো র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে তারা যেভাবে যুক্ত করেছে, সবাই আমি বলছি না, কিন্তু ডেফিনেটলি তারা যুক্ত। ফলে দলের দায়টা কিন্তু বিচারের আওতায় আসা দরকার। এখন সেইটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঠিক হবে তাদের ভবিষ্যৎ কী হবে। কিন্তু বাংলাদেশে এই যে নির্বাচনের জায়গাটা, এইটার গুরুত্বটা হওয়া দরকার এই জায়গাতে, যে নির্বাচিত ভবিষ্যৎ জায়গাটা দুটো জিনিস নিশ্চিত করবে। একটা হচ্ছে যে সনদ আমাদের তৈরি হচ্ছে, সেটা যাতে যারাই সংসদ তৈরি হয়, যারাই বিজয়ী হোক, ওই সংসদ এই সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। ফলে সেটার যদি একটা ওই রকম স্ট্যাটাস তৈরি করতে হয় যে আগামী সংসদ এই জাতীয় সনদ বাস্তবায়নে বাধ্য থাকিবে, সেটা ওই সরকার আমরা করলে আমাদের এটাতে সমর্থন আছে। 1-2 হচ্ছে যে পরবর্তী সংসদটা কি হবে, পরবর্তী সংসদকে জনগণ কি এই যে মানে সংবিধানের এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার করার এখতিয়ার দিচ্ছে,
এটা কেবল কিন্তু সংশোধন না, আমরা যে জায়গায় সংবিধান পরিবর্তনের কথা বলছি সেটা আর কেবল সংশোধনের পর্যায়ে নাই, এটা এখন একেবারে ফান্ডামেন্টাল একটা সংস্কারের জায়গা আছে। এই রকম সংস্কার কি আদালতের দ্বারা ভবিষ্যতে টিকবে, সেটা নির্ভর করছে এই সংসদকে জনগণ এটাকে একটা এই সংবিধান মৌলিক সংস্কার করার এখতিয়ার দিচ্ছে কিনা। সে কারণে নির্বাচনটার নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন, যাতে করে জনগণের এখতিয়ার নিয়ে এই সংসদ এই সংস্কারের মৌলিক করে এবং সেটা ভবিষ্যতে আদালত তার সুরক্ষা দেয়। অনেক অনেক ধন্যবাদ। অনেক কথা একসাথে বললাম, আপনি সুযোগ দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।